তখনই পাইলট দেখতে পায় প্লেনের কিছু দূর সামনে এক বিশাল পাহাড়। ইমিডিয়েটলি পাইলট প্লেনকে উপর দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে এবং প্লেনের গ্রাউন্ড পজিশনের অ্যালার্ম বেশ জোরে সোরে বাজতে থাকে। প্লেনের পিছনের অংশ পাহাড়ের সাথে বাড়ি খেয়ে যায় প্লেন উপর দিকে যাওয়ার সময়। প্লেনের যে পিছনের অংশটি আছে সেটি প্লেন থেকে আলাদা হয়ে যায় এবং পিছনের দুই সিটের লোক ইমিডিয়েটলি প্লেন থেকে বাতাসে উড়ে যায়। এর সাথে আরো 3 জন প্যাসেঞ্জার হাওয়ায় উড়ে পাহাড়ের মাঝে পড়ে যায়। এরপর কিছু সময় প্লেন উপর দিকে যেতে থাকে এবং কিছু সময় পর হঠাৎ করে প্লেন নিচের দিকে পড়তে থাকে। কিছুক্ষণ পর আরেকটা ঝাঁকি লাগে যাতে প্লেনের বাম সাইডের পাখাটাও ভেঙে যায়। এর সাথে আরো কিছু প্যাসেঞ্জার বাতাসের মাঝে প্লেন থেকে উড়ে পাহাড়ের মাঝে পড়ে যায়। আর এখন প্লেনের শুধুমাত্র প্রথম অংশটুকুই বাকি আছে, যেটিও পাহাড়ের সাথে ঘর্ষণ খেতে খেতে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। 350 কিলোমিটার প্রতি ঘন্টায় বরফের সাথে ঘর্ষণ খেতে থাকে এবং 700 মিটার নিচে এসে ফাইনালি একটা লাস্ট সংঘর্ষ হয়। 12 অক্টোবর 1982 সাউথ আমেরিকার উরুগুয়ে দেশ থেকে একটি হাওয়াই জাহাজ যাত্রা শুরু করে। এই হাওয়াই জাহাজের গন্তব্যস্থান চিলি দেশের রাজধানী সান্টিয়াগো। এই হাওয়াই জাহাজে ছিল চিলি দেশের একদল রাগবি প্লেয়ার এবং তাদের ফ্যামিলি মেম্বার। টোটাল 45 জন মানুষ ছিল, যাদের মধ্যে 40 জন প্যাসেঞ্জার এবং 5 জন ক্রু মেম্বার। এই ফ্লাইটটি ততটাও লম্বা ছিল না। উরুগুয়ে দেশ থেকে সান্টিয়াগো যেতে মাত্র 3 ঘন্টার মতো সময় লাগে। কিন্তু মাঝখানে আসতো অ্যান্ডিস পাহাড়। সাউথ আফ্রিকাতে অবস্থিত এই অ্যান্ডিস মাউন্টেন রেস পৃথিবীর মধ্যে সবচেয়ে লম্বা মাউন্টেন রেস। হিমালয়ের পরেই সবচেয়ে লম্বা পাহাড় হলো এটি। এই পাহাড়ই এই প্যাসেঞ্জারের জন্য বেশ বড় ধরনের সমস্যা ডেকে নিয়ে আসে। 12 অক্টোবর ওই দিন পাহাড়ের তুফান আসে, যার জন্য প্লেন আগে যেতে পারে না। পাইলট ডিসাইড করে ওনারা রাস্তায় থেকে যাবে এবং পরের দিন গন্তব্যস্থানে আবার রওনা হবে। আর্জেন্টিনার মেডোরা শহরে প্লেনটিকে রাতের জন্য ল্যান্ড করিয়ে দেওয়া হয়। পরের দিন 13 আগস্ট প্লেনটি আবারও টেক অফ করে দুপুর 2টা 18 মিনিটে। পাইলট দেখে আবহাওয়া খুবই ভালো, তার জন্য আগামী 1 ঘন্টা যাত্রা খুবই ভালোই যায়। দুপুর 3টা বেজে 21 মিনিট পাইলট প্লেনকে নিচে নামাতে থাকে এবং প্লেনটি সান্টিয়াগোর খুবই কাছেই ছিল, কিন্তু এখনো পাহাড়ের উপরেই ছিল, কেননা এই শহরের কাছে বিশাল বড় বড় উঁচু উঁচু পাহাড়। নিচে নামার সময় হঠাৎ করে প্লেনে ঝাঁকি লাগতে শুরু করে এবং প্লেন বেশ জোরে সোরে উপর নিচে দুলতে থাকে। এই সময় প্লেনের আশেপাশে দিয়ে অনেক মেঘ দেখা যায়, চতুর্দিকে শুধু মেঘ আর মেঘ, মেঘ ছাড়া কোনো কিছুই দেখা যায় না। হঠাৎ করে প্লেনে অ্যালার্ম বাজতে থাকে এবং ওয়ার্নিং লাইটও জ্বলতে শুরু করে। কেউ বুঝতে পারছিল না ঠিক কি হচ্ছিল। প্যাসেঞ্জার সিটে বসা কিছু রাগবি প্লেয়ার এই বিষয়টিকে নিয়ে মজা করতে শুরু করে। এই মজার মধ্যে একজন প্যাসেঞ্জার জানালা দিয়ে বাইরে দেখার ট্রাই করে, দেখে মেঘ আস্তে আস্তে কমে যাচ্ছে। পরের বার দেখতে পায় প্লেন পাহাড়ের খুবই কাছে। যখনই প্লেন মেঘের ভিতর থেকে বের হয়ে যায় তখনই পাইলট দেখতে পায় প্লেনের কিছু দূর সামনে এক বিশাল পাহাড়। ইমিডিয়েটলি পাইলট প্লেনকে উপর দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে এবং প্লেনের গ্রাউন্ড পজিশনের অ্যালার্ম বেশ জোরে সোরে বাজতে থাকে। পাইলট সর্বোচ্চ পাওয়ার দিয়ে থাকে প্লেনকে পাহাড়ের উপর দিয়ে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু আফসোস অনেক লেট হয়েছে। প্লেনের পিছনের অংশ পাহাড়ের সাথে বাড়ি খেয়ে যায় প্লেন উপর দিকে যাওয়ার সময়। প্লেনের যে পিছনের অংশটি আছে সেটি প্লেন থেকে আলাদা হয়ে যায় এবং পিছনের 2 সিটের লোক ইমিডিয়েটলি প্লেন থেকে বাতাসে উড়ে যায়। এর সাথে আরো 3 জন প্যাসেঞ্জার হাওয়ায় উড়ে পাহাড়ের মাঝে পড়ে যায়। এরপর কিছু সময় প্লেন উপর দিকে যেতে থাকে এবং কিছু সময় পর হঠাৎ করে প্লেন নিচের দিকে পড়তে থাকে। কিছুক্ষণ পর আরেকটা ঝাঁকি লাগে যাতে প্লেনের বাম সাইডের পাখাটাও ভেঙে যায়। এর সাথে আরো কিছু প্যাসেঞ্জার বাতাসের মাঝে প্লেন থেকে উড়ে পাহাড়ের মাঝে পড়ে যায়। আর এখন প্লেনের শুধুমাত্র প্রথম অংশটুকুই বাকি আছে, যেটিও পাহাড়ের সাথে ঘর্ষণ খেতে খেতে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। 350 কিলোমিটার প্রতি ঘন্টায় বরফের সাথে ঘর্ষণ খেতে থাকে এবং 700 মিটার নিচে এসে ফাইনালি একটা লাস্ট সংঘর্ষ হয়। প্লেনের সবকিছু একদম ভেঙে চলে যায়। প্লেনের যে প্যাসেঞ্জার সিটগুলো ছিল সেটি ভেঙে একদম বাহিরে চলে আসে। প্লেনের ককপিট একবারে ভেঙে যায় এবং 2 পাইলট ইমিডিয়েটলি মারা যায়। এই হাওয়াই জাহাজ এখন অ্যান্ডিসের কোনো পাহাড়ের 3770 মিটার গভীরে ভেঙে পড়ে আছে। তবে অবাক করার মতো বিষয়, প্লেনে থাকা 45 জনের মধ্যে 33 জনই বেঁচে ছিল। এই অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গেছে যে কোনো ভাবে, তবে তাদের মধ্যে থাকা কিছু মানুষ গুরুতর আহত ছিল। তবে কেউ তখন জানতো না প্লেনটি কোথায় ক্র্যাশ করেছে এবং কোথায় আছে। তবে ঘটনাক্রমে জানা যায় এই প্লেনটি তার নির্দিষ্ট রাস্তা থেকে 80 কিলোমিটার দূরে যায় ক্র্যাশ করেছে।
তবে ওই প্লেনে থাকা মানুষগুলো বাসা মারার কাহিনীতে সবেমাত্র শুরু হলো। না ওই মানুষগুলো ওই সময় চিন্তা করতে পারতো তাদের সাথে কি হবে, না আপনারা চিন্তা করতে পারছেন ওই মানুষগুলোর সাথে এক্স্যাক্টলি কি হবে। এটি হচ্ছে বাসা মারার মতো কাহিনী, যেটি উরুগুয়ে এয়ারফোর্স ফ্লাইট 571 এর সঙ্গে আছে আমি আরিয়ান আহমেদ। চলুন শুরু করা যাক। এত বড় অ্যাক্সিডেন্ট হওয়ার পরেও যাত্রীদের মধ্যে দুইজন এমন ছিল যাদের কোনো ধরনের আঘাত লাগেনি, যার মধ্যে একজন ছিল 19 বছর বয়সী রবার্টো গ্যানেসা এবং 20 বছর বয়সী গুস্তাভো জার্বিনো। এই দুইজন ছেলেই ছিল মেডিকেল স্টুডেন্ট। তারা তৎক্ষণিক কাজে লেগে যায় কারা কারা বেঁচে আছে এবং কারা কারা গুরুতর আহত হয়েছে সেটি দেখার জন্য। এরা দেখে কিছু কিছু প্যাসেঞ্জার এমনও ছিল যাদের বেশ গুরুতর চোট লেগেছে। যতটুকু এই মেডিকেল স্টুডেন্টদের সাধ্য ছিল ততটুকু তারা এই আহত লোকদের হেল্প করছিল। আর অপরদিকে 1 ঘন্টা পর পর চিলির এয়ার সার্চ অ্যান্ড রেস্কিউ ডিপার্টমেন্টের কাছে নোটিফিকেশন যেতে থাকে যে প্লেন ক্র্যাশ করেছে, এবং সেই খবরটি পাওয়ার সাথে সাথে 4টি হেলিকপ্টার বেরিয়ে পড়ে সেই হাওয়াই জাহাজটিকে খুঁজতে। বিকাল থেকে রাত পর্যন্ত তারা খুঁজে বের করার চেষ্টা করে, কিন্তু আনফরচুনেটলি তারা কোনো কিছুই পায় না। রেস্কিউ সার্ভিসের অফিসার রেডিও ট্রান্সমিশনের সাউন্ড শুনে আন্দাজ করে এই প্লেনটি কোনো একটি রিমোট এবং আনএক্সেস জায়গাতে ক্র্যাশ হয়েছে। মেইন প্রবলেম ছিল প্লেনটি হোয়াইট কালারের এবং এমন একটি জায়গায় প্লেনটি ক্র্যাশ হয়েছে যেখানে চতুর্থ সাইডে শুধু হোয়াইট কালারের বরফ আর বরফ। এই বরফের মধ্যে থেকে তাদেরকে খুঁজে বের করাটাই মুশকিল। 13 আগস্ট রাত্রে পাহাড়ের তুফান আসে, আরো 5 জন সার্ভাইভার মারা যায়। বেঁচে থাকা মানুষের সংখ্যা 33 থেকে কমে 28-এ নেমে আসে। ইনারা প্লেনের কিছু অংশ যেমন সিট, লাগেজ আরো কিছু মিলিয়ে পিছনে যে ফাঁকা অংশটা আছে সেটি ঢেকে দেয় যাতে ভিতরে ইনারা গরম থাকতে পারে। পরের দিন 14 আগস্ট আর্জেন্টিনা, চিলি এবং উরুগুয়ের দেশ থেকে 11 আলাদা আলাদা হাওয়াই জাহাজ তাদেরকে খুঁজতে বের হয়। ওনারা যে সার্চ এরিয়া ঠিক করেছিল সেটি সঠিক ছিল এবং সেই এরিয়ার মধ্যে ক্র্যাশ সাইটটি ছিল, কিন্তু তারপরেও তারা ক্র্যাশ সাইটটিকে খুঁজে পায় না। এবং অপরদিকে সার্ভাইভাররা ট্রাই করে তারা লিপস্টিক ব্যবহার করে SOS লেখার, যেটি দেখে রেস্কিউ ডিপার্টমেন্টের লোকগুলো চিনতে পারবে। এবং এস লেখা শুরু করার পরে তারা খুব শীঘ্রই রিয়েলাইজ করে যে তাদের কাছে এত লিপস্টিক নেই যাতে তারা সম্পূর্ণটুকু লিখতে পারবে। এরপর তারা চেষ্টা করে সুটকেস এবং লাগেজ ব্যবহার করে বড় ধরনের একটি ক্রস বানানোর, যাতে রেস্কিউ টিম তাদেরকে খুঁজে পায়। কিন্তু খুব শীঘ্রই তারা রিয়েলাইজ করে তাদের এই আইডিয়াটাও কাজ করছে না। ওই দিন তাদের উপর দিয়ে 1 নয় 2 নয় 3টি রেস্কিউ হেলিকপ্টার তাদের উপর দিয়ে যায়। তারা চিল্লিয়ে হাতে সাথে ইশারা দেওয়ার ট্রাই করে, কিন্তু আফসোস তাদেরকে দেখতে পায় না। পরের দিন 15 আগস্ট বেঁচে থাকা লোকগুলো রিয়েলাইজ করে তাদেরকে বেঁচে থাকার জন্য পানির প্রয়োজন। প্যাসেঞ্জারদের মধ্যে একজন ছিল যিনি বরফ থেকে পানি সংগ্রহ করার একটি আইডিয়া বের করে। ওনারা একটি মেটাল শীট ব্যবহার করে যেটি রোদের তাপে গরম হবে এবং সেটার উপর দেওয়া বরফ গরম তাপ পেয়ে পানিতে পরিণত হবে এবং সেই পানি তারা খালি বোতলে সংগ্রহ করবে। অপরদিকে প্যাসেঞ্জার সিটে ব্যবহার করা যে কাভার সেটি ব্যবহার করে অনেকে হাঁটতে চলতে শুরু করে। এরপর 1 দিন 2 দিন 3 দিন করতে হতে 8 দিন পার হয়ে যায়, তাদের কোনো খোঁজ কেউ পায় না। তবে বরফের মাঝে থাকার আরো একটি প্রবলেম আছে। সূর্যের আলো যখন বরফের উপর পড়বে এবং সেটি রিফ্লেক্ট হয়ে যখন আপনার চোখে আসবে তখন আপনার চোখে প্রবলেম হতে পারে, এটিকে স্নো ব্লাইন্ডনেস বলা হয়। তবে সার্ভাইভারদের কাছে শুধুমাত্র 3টি সানগ্লাস ছিল। 21 আগস্ট প্লেন ক্র্যাশ করার 8 দিন পর সার্চ অ্যান্ড রেস্কিউ ডিপার্টমেন্টের লোকগুলো হাল ছেড়ে দেয়। ওনারা মনে করেন 8 দিন সার্চ করার পরেও যেহেতু তাদের কোনো খোঁজ খবর পাওয়া যায়নি, তাই তারা মনে করেন কোনো লাভ নেই সার্চ অ্যান্ড রেস্কিউ অপারেশন চালু রাখার। খুবই কম চান্স আছে এতদিন বাদেও কারো বেঁচে থাকার। প্লেন ক্র্যাশ হওয়ার 142 ঘন্টা 30 মিনিট পর সার্চ অপারেশন অফিসিয়ালি বন্ধ করে দেওয়া হয়। অপরদিকে এর মধ্যে এই লোকগুলো প্লেনে থাকা একটি রেডিওকে খুঁজে পায় যেটি লম্বা একটি অ্যান্টেনার সাহায্যে চালু করার ট্রাই করে। ওনারা অনেক চেষ্টা করার পরে এই রেডিওটি শেষ পর্যন্ত চালু করতে পারে। তবে এই রেডিওতে শুধুমাত্র ওয়ান ওয়ে কমিউনিকেশন করা যেত, মানে আপনার অপোজিট থেকে যা বলবে তা আপনারা ঠিক শুনতে পাবেন, কিন্তু আপনার নিজে থেকে কোনো মেসেজ তাদেরকে পাঠাতে পারবেন না। এবং এই রেডিওটি চালু করতে পারে প্লেন ক্র্যাশ হওয়ার 11 দিন পরে, এবং তখনই তারা জানতে পারে সার্চ অপারেশন অফিসিয়ালি বন্ধ করে দেওয়া হয়েছে। এবং এই খবরটি শোনার পর এই লোকগুলো বেশ বড় ধরনের আঘাত পায়, অনেকে তো কান্নাকাটিও শুরু করে দেয়, হাত জোর করে উপরের কাছে প্রার্থনা করতে শুরু করে। Feeling that the world is alive and they consider you dead. 11 দিন পরে সার্ভাইভারদের খাবার অভাব দেখা দেয়। এমনিতেও তাদের কাছে তেমন একটা বেশি খাবার ছিল না। আপনার স্ক্রিনের উপর এখন যেগুলো দেখতে পাচ্ছেন জাস্ট এগুলোই ছিল। এনারা আগে থেকেই বেশ ভালো একটা কাজ করছিল। প্লেন ক্র্যাশ হওয়ার পর থেকে এনারা খাবার রেশন করা শুরু করেছিল। প্রত্যেকদিন খুব অল্প অল্প করে খেত সবাই, খাবার তো বেশি খুব একটা ছিল না, তাই একদিন তো শেষ হবারই ছিল। 3800 মিটার উপরে বরফের ভিতরে তো তারা কোনো ধরনের পশু পাখিও পাবে না যেগুলো মেরে তারা খেতে পারবে।
11 দিন পরে তাদের খাবার সম্পূর্ণ পরিমাণে শেষ হয়ে যায়, যাতে ক্ষুধার জন্য কিছু মানুষ প্লেনের কিছু অংশকে খাবার ট্রাই করে, যেমন সিটের ভিতর থাকা লেদার এবং কটন খাবার ট্রাই করে, এতে তারা আরো অসুস্থ হয়ে যায়। এই সিচুয়েশনে যেখানে খাবার অভাবে মারা যাওয়া ছাড়া কোনো অপশনই নেই, সেখানে এই লোকগুলো এমন একটি কাজ করে যেটি শুনলে আপনার মাথা ঘুরিয়ে যাবে। ওনারা ঠিক করেন বেঁচে থাকার জন্য ওনাদের সাথে যারা এসেছিলেন এবং মারা গেছে তাদের মরা দেহকে খাওয়া ছাড়া আর কোনো অপশনই নেই। এবং এই ডিসিশনটা খুবই কঠিন ছিল, কেননা যে সকল মানুষ মারা গেছে এই দুর্ঘটনায় তারা সবাই ছিল ফ্রেন্ডস, ক্লাসমেট, ফ্যামিলি অথবা রিলেটিভ। এবং এই আইডিয়াটা ফার্স্টে ক্যানেসের মাথায় আসে, তাই ফার্স্টে উনি ট্রাই করেন এবং উনার সাথে আরো বেশ কয়েকজন ট্রাই করে, তবে উনাদের এটি মোটেও হজম হয় না, সাথে সাথে উনারা এটি মানা করে দেন। পরবর্তীতে আরো 2 দিন চলে যাওয়ার পর যখন এটি ছাড়া কোনো অপশনই ছিল না, তখন তারা এটিকে আবার ট্রাই করেন। 29শে আগস্ট প্লেন ক্র্যাশ হওয়ার 16 দিন পর এই লোকগুলোর কাছে এই খাবারের সোর্সটাও দিনে দিনে কমে আসছিল এবং তাদের সামনে কোনো পরিকল্পনাই ছিল না যে তাদের সামনে কি কি হতে পারে। তবে সার্চ অপশন যেহেতু অফিসিয়ালি বন্ধ করে দেওয়া হয়েছে, তাই ক্র্যাশ সাইটে বসে হেল্পের আশা করাটা নিহাত বোকামি ছাড়া কিছুই না। তবে তারা অনেক চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেয় বেঁচে থাকা মানুষগুলোর মধ্যে থেকে 3 জন মানুষ গরম খাবার এবং গরম কাপড় নিয়ে বেরিয়ে পড়বে হেল্পের খোঁজ করার জন্য। তবে সবচেয়ে বড় সমস্যাটা ছিল লোকেশনটা কোথায় সেটি আন্দাজ করা। তাদের মতে তারা একটি লোকেশনকে নির্দিষ্ট করে। তারা ভেবেছিল পশ্চিম দিকে যদি কিছুদূর যেতে পারে তারা চিলি দেশের কোন একটি জনবসতি এলাকায় পৌঁছাবে, কিন্তু তাদের এই আন্দাজটা একদমই ভুল ছিল। 15ই নভেম্বর প্লেন ক্র্যাশ হওয়ার 33 দিন পর তারা বেরিয়ে পড়ে। পশ্চিম দিকে কিছু দূর যাওয়ার পরেই তারা দেখতে পায় তাদের প্লেনের যে পিছনে ভাঙা অংশটা আছে সেটি পড়ে আছে। এটি ছিল প্লেনের সেই অংশটা যেটি প্রথমেই ভেঙে গিয়েছিল। এখানে তারা বেশ কিছু খাবার পায়, লাগেজ পায় এবং সাথে অনেক কিছু পায়, যেটি নিয়ে তারা ক্র্যাশ সাইটে আবার ফিরে আসে। এর সাথে দেখতে দেখতে সময় যেতে যেতে 2 মাস পার হয়ে যায়। 11ই ডিসেম্বর প্লেন ক্র্যাশ হওয়ার 59 দিন পর পাহাড়ে আবার তুফান আসে, যাতে বেঁচে থাকা মানুষগুলোর মধ্যে থেকে আরো কয়েকজন মারা যায়, যাতে বেঁচে থাকে শুধুমাত্র 16 জন মানুষ। এবং এই 16 জন মানুষ আবারও সিদ্ধান্ত নেয় পায়ে হেঁটে আগে যে পশ্চিম দিকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল সেটি কন্টিনিউ করবে। পরের দিন 12ই ডিসেম্বর প্লেন ক্র্যাশ হওয়ার 2 মাস সম্পূর্ণ হয়েছে। বেঁচে থাকা মানুষগুলোর মধ্যে থেকে 3 জন মানুষ পারাডো, ক্যানেসা এবং ভিজেন্টেন বেরিয়ে পড়বে সাহায্যের খোঁজ করার জন্য। তাদের অনুমান ছিল তারা প্রথমে পাহাড়ের উপর যাবে এবং সেখান থেকে আশেপাশে ভালো করে দেখে সেই অনুযায়ী তাদের পরবর্তী পদক্ষেপ নেবে। এরপর 1 দিন 2 দিন চলতে চলতে 3 দিনের দিন তারা পাহাড়ের উপর উঠতে সক্ষম হয়। উপরে উঠে তারা আশেপাশে ভালো করে দেখে তারা বুঝতে পারে তারা যেটা আন্দাজ করেছিল সেটা কতটা ভুল ছিল। চতুর্দিকে শুধু পাহাড় আর পাহাড়, আশেপাশে বরফের পাহাড় ছাড়া কোনো কিছুই দেখা যায় না। তবে তারা কিছুক্ষণ ভালো করে আশেপাশে দেখার পর তারা দেখতে পায় কিছু দূর ফাঁকে 2টো পাহাড় দেখা যায়, যেই পাহাড়ের গায়ে কোনো ধরনের বরফ নেই এবং সেদিকেই তাদের পরবর্তী টার্গেট বানিয়ে তারা সেই দিকে এগিয়ে যেতে থাকে। পরের কয়েকদিন এরকম ভাবেই সামনে এগিয়ে যাওয়ার পরে পাহাড় দুটো যখন কাছে যায় তখন তারা পাহাড়ের এক সাইডে একটি নদী দেখতে পায়। এরকম সিচুয়েশনে নদী পর্যন্ত পৌঁছানো বেশ বড় ধরনের একটি ব্যাপার। নদীর যে ডাউন ফিল ছিল, মানে নদীর স্রোত যেদিকে ছিল সেই দিকে যেতে যেতে ফাইনালি 9 দিন পরে 20শে ডিসেম্বর ওই দিন মানুষের বসবাসের কোন একটি জায়গায় তারা পৌঁছায়। নদীর অপোজিট সাইডে গরুকে মাঠে খেতে দেখে এবং তার কিছুক্ষণ পরেই ঘোড়ার উপরে তার 3 জন মানুষকে দেখতে পায়। তারা চিল্লিয়ে হাত ইশারা ডাকার চেষ্টা করে, কিন্তু নদীর পানির স্রোত এতটা বেশি ছিল যাতে তারা কোনো কিছু ঠিক মতো শুনতে পাচ্ছিল না। তবে ভাগ্যক্রমে তাদের মধ্যে থেকে একজন তাদেরকে দেখতে পায় এবং তাদেরকে দেখে হাত ইশারা দিয়ে চিল্লিয়ে তাদের সাথে কথা বলার ট্রাই করে। শেষ পর্যন্ত যখন তাদের কথা এক পাশ থেকে আরেক পাশে পৌঁছাচ্ছিল না, তখন নদীর এক পাশ থেকে সেই মানুষগুলো একটি পেপার এবং একটি পেন্সিল কোন একটি পাথরের সাথে আটকিয়ে নদীর ওপাশে ছুঁড়ে দেয়, মানে ডেল দিয়ে দেয়। এবং সেই সার্ভারদের কাছে প্রথমবারের মতো সুযোগ মেলে তাদের সাথে যা হয়েছে সেটি সমস্ত পৃথিবীর মানুষের কাছে পৌঁছানোর। তারা এই পেপারে স্প্যানিশ ভাষায় তাদের সাথে যা হয়েছে সেটি লেখে এবং লিখে নদীর অপোজিট সাইডে থাকা মানুষগুলোর কাছে ঢিল দিয়ে পার করে দেয়। সেই মানুষগুলো এই নোটটিকে পড়ে তারা বুঝতে পারে তাদের সাথে কি হয়েছে এবং সেই মোতাবেক তারা আলাপ আলোচনা করে তাদের মধ্যে থেকে একজন বেরিয়ে পড়ে। আগামী 10 ঘন্টা সেই লোকটি ঘোড়ায় ট্রাভেল করে সেখানকার সবচেয়ে কাছে যে সেনাবাহিনীর হেডকোয়ার্টার ছিল সেখানে পৌঁছায় এবং ওই জায়গাটিও মানুষের গণবসতি থেকে এতটা দূরে ছিল যেখানকার সেনাবাহিনীর সবচেয়ে কাছের হেডকোয়ার্টারে যেতে ঘোড়ায় করে 10 ঘন্টা জার্নি করা লাগতো। পরবর্তীতে ফাইনালি আর্মির হেডকোয়ার্টার থেকে লোক আসে এবং 70 দিন বাদে সেই ক্র্যাশ সাইটে বসে থাকা মানুষগুলো হেলিকপ্টারের শব্দ শুনতে পায়।
হেলিকপ্টারে করে তাদেরকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। টোটাল 16 জন সেই ক্র্যাশ সাইট থেকে উদ্ধার করা হয়। পরবর্তীতে জানা যায় কয়েকদিনে সেই লোকগুলো 61 কিলোমিটার রাস্তা অতিক্রম করেছিল এবং এই খবরটি যখন পরবর্তীতে সবাই জানতে পারে তখন এটি ইন্টারন্যাশনাল নিউজে পরিণত হয় এবং পুরো পৃথিবীর মানুষের কাছে এই খবরটি পৌঁছে যায়। আমি চেষ্টা করেছি এই ভিডিওতে উরুগুয়ে এয়ারলাইন 571 এর সম্পূর্ণ কাহিনীটি আমার মতো করে তুলে ধরতে। আপনাদের কাছে এই অ্যান্ডিস মাউন্টেন্সে ঘটে যাওয়া সত্য কাহিনীটা কেমন লাগলো সেটি নিচে কমেন্ট করে জানাতে পারেন এবং পরবর্তীতে আপনার কোন টপিকে ভিডিও দেখতে চান সেটি কমেন্ট করে জানাতে পারেন। তবে আপনি যদি এই ধরনের ইনফরমেটিভ ভিডিওগুলো দেখতে চান তাহলে নিচ থেকে সাবস্ক্রাইব অথবা ফলো যেটাই পাবেন সেটা করে রাখতে পারেন। সো দেখা যায় পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।